বন্ধুরা নমস্কার। যত্ন খোলঙ্কা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য দিবসের 54 বছর হয়ে গেছে। 54 বছর হয়ে যাওয়ার যে লম্বা সময়কালটা, এই সময়কালে কোন রাজনৈতিক দল কীরকম কাজ করেছে, ত্রিপুরার এই সময়ে যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টে কোন রাজ্য সরকারের কোন রাজনৈতিক দলের সবচেয়ে বেশি অবদান রয়েছে, আজকে এই ভিডিওতে আমি রাজ্যের বিভিন্ন প্রান্তের আমার যারা দর্শকরা রয়েছেন তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেব। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো এই যে পূর্ণ রাজ্য হওয়ার পরের যে বিভিন্ন সরকারগুলো হয়েছে, এখন তো বিজেপি সরকার চলছে, তার আগে সিপিএম সরকার ছিল দীর্ঘদিন, তার আগে কংগ্রেস এবং উপজাতি যুব সমিতির জোট সরকার ছিল, তার আগে আবার সিপিএম সরকার ছিল, এর আগে অল্প অল্প সময়ে কখনো যুক্ত ফ্রন্ট সরকার ছিল, তো কখনো জনতা পার্টি সরকার ছিল, কিন্তু সেগুলো অল্প অল্প কিছু দিনের জন্য। আর এর আগে আবার কংগ্রেস সরকার ছিল, কারণ পূর্ণ রাজ্য হওয়ার দিনটা ত্রিপুরা রাজ্যে আপনার রাষ্ট্রপতি শাসন ছিল, কিন্তু এরপরে নির্বাচনে কংগ্রেস বিজয়ী হয় এবং সুখময় সেনগুপ্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন। তিনি 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে কংগ্রেসের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে কি কি কাজ হয়েছে, সিপিএমের রাজত্বে কি কি কাজ হয়েছে, আর বিজেপির রাজত্বে কি কি কাজ হয়েছে। যখন ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্য হয়নি তখন এমন একটা কাজ যেটা আজকের দিন পর্যন্ত মনে রাখার মতন। এরপরের চ্যালেঞ্জটা হলো আপনার এই শচীন্দ্রলাল সিংহের কথা বললাম, যিনি আপনার প্রথম মুখ্যমন্ত্রী ত্রিপুরার। এরপরে হলো সুখময় সেনগুপ্তর রাজত্বে আপনার একটা কাজ বলবেন। এরপরে যুক্ত ফ্রন্টের তাদের অল্প কিছুদিন, সেই সময়ে হয়তো বলার মতো কিছু থাকবে না, কিন্তু নৃপেন চক্রবর্তীর রাজত্বকালে বলার মতন কি আছে বলবেন। তারপরে আপনার জানা যদি থাকে সুধীর রঞ্জন মজুমদারের রাজত্বকালে একটা এরকম ঘটনা যেটা রাজত্বকালে তিনি নিয়েছেন এবং এর প্রভাব ব্যাপক হয়েছে। সমীর রঞ্জন বর্মনের রাজত্বকালের একটা ঘটনা বলবেন। এরপরে দশরথ দেববর্মা, তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন 5 বছর, তার 5 বছরের রাজত্বকালে একটা ঘটনা বলবেন। মানিক সরকারের রাজত্বকালের কথা বলবেন। এরপরে বিজেপির রাজত্বকালে এই যে 18 থেকে আপনার 26 পর্যন্ত এই সময়ের একটা ঘটনা বলবেন, যেটা ব্যাপক প্রভাবশালী এবং যার ফলে ওই সরকারটাকে মনে রাখতে হয়। যেমন কোনো একটি কাজের জন্য আমরা, যেমন ধরুন ভারতবর্ষে আপনার অর্থনৈতিক নতুন যে আধুনিক অর্থনৈতিক যে অভিযান সেটা শুরু করার কারণে আপনার পিভি নরসিংহ রাওকে মনে রাখি, তারপর মনমোহন সিংকে মনে রাখি, পরমাণু বোমা বিস্ফোরণের জন্য আপনার অটল বিহারী বাজপেয়ীর নাম মনে করি। এরকম কোনো একটি ঘটনা যেটা এত বেশি প্রভাবশালী, এত বেশি দারুণ কাজ হয়েছে যেটা মনে রাখার মতন। এটা আপনারা দেখি এই মুখ্যমন্ত্রী যাদের নাম বললাম আর এই যে বিজেপির রাজত্বকাল, এই সময়কালটাতে আপনারা এমন কয়টা কাজ দেখাতে পারেন যেটা মনে রাখার মতন। এটা হলো খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ হলো আপনারা জানেন যে আজকে তো 21শে জানুয়ারি এবং আজকে ত্রিপুরার পূর্ণ রাজ্য দিবস। এই পূর্ণ রাজ্য দিবস কিন্তু ইন্দিরা গান্ধীর রাজত্বকালে ঘোষণা করা হয়েছিল। ইন্দিরা গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন আমার তো তখন জন্ম হয়নি ডেফিনেটলি, কিন্তু পরে যতটুকু ইতিহাস জানতে পেরেছি যে সে সময়ে ত্রিপুরাকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে বলে কোনো আন্দোলন হয়নি। ত্রিপুরা রাজ্যে এমন কোনো উত্তাল আন্দোলন হয়নি যে আন্দোলনের কারণে কেন্দ্র সরকার বাধ্য হয়ে ত্রিপুরাকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করেছে এবং ত্রিপুরার সঙ্গে মেঘালয়কে এবং মণিপুরকেও পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করেছে। এইরকম কোনো আন্দোলন না মেঘালয় হয়েছিল না মণিপুরে হয়েছিল। অর্থাৎ কেন্দ্রের ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন তৎকালীন কংগ্রেস সরকার নিজের থেকেই বুঝতে পেরেছে যে এই রাজ্যগুলোকে, উত্তর পূর্ব ভারতের এই ছোট ছোট রাজ্যগুলোকে যদি উন্নয়নের রাস্তায় যদি পাকাপোক্তভাবে নিতে হয় তাহলে তাদেরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। সেখানে একটা পূর্ণাঙ্গ সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই রাজ্যের মানুষের হাতে ক্ষমতাটা দিতে হবে। মানুষের হাতে যদি ক্ষমতা যায় তাহলে মানুষ নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে এবং তার ফলে তারা তাদের ডেভেলপমেন্ট করতে পারবে, রাজ্যগুলো এগিয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার ওপর থেকে তাদেরকে সহযোগিতা করবে। এইটা কিন্তু ইন্দিরা গান্ধী নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ভেবে সিদ্ধান্ত নিয়ে এই ঘোষণাগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের মাধ্যমে করেছিলেন। ফলে
আজকের দিনে এটা মাথায় রাখতে হবে যে আমরা যে সেলিব্রেট করছি যে পূর্ণ রাজ্য দিবস, এই পূর্ণ রাজ্য দিবসের সেলিব্রেশনের সময় কিন্তু ইন্দিরা গান্ধী জীবিত নেই, কংগ্রেস ক্ষমতায় নেই, না দিল্লিতে ক্ষমতায় আছে, না ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আছে, না মেঘালয়ে ক্ষমতায় আছে, না মণিপুরে ক্ষমতায় আছে। কংগ্রেস কোথাও ক্ষমতায় নেই। কিন্তু যারা ক্ষমতায় আছে, যারা সেলিব্রেশনের সময়ে ভাষণ টাষণ দেওয়ার অধিকার পেয়েছেন, সুযোগ পেয়েছেন, এবং যারা আজকের দিনটাকে মহিমান্বিত করার চেষ্টা করছেন, তাদের ডেফিনেটলি তারা হয়তো বলবেন না যে ইন্দিরা গান্ধীর এই যে অবদানের কথা, সেই সময়ে সরকারগুলোর অবদানের কথা, সেটা হয়তো বলবেন না, কিন্তু এটা তো সত্য। ইতিহাসকে তো আর বিকৃত করা যায় না, ইতিহাসকে আর মুছে দেওয়া যায় না। ইতিহাস তো ইতিহাসই, সেটা পার্মানেন্টলি লিপিবদ্ধ হয়ে গেছে। আর এই লিপিবদ্ধ হওয়া আসল অরিজিনাল ইতিহাস হলো যে এইটা বিনা আন্দোলনে কেন্দ্রীয় সরকার করেছিল, এবং তার ফলে আজকে পর্যন্ত এই যে উত্তর পূর্ব ভারতের এই যে ডেভেলপমেন্ট হয়ে আসছে আর কি, সেইগুলো কিন্তু এই একটা বড় সিদ্ধান্তের কারণে। তো তার কারণে আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে এই চ্যালেঞ্জটা শুরুতে বলেছি, আবারও বলছি, সুরে দিচ্ছি যে এই সময়কালে যে যে রাজনৈতিক দলগুলো শাসন ক্ষমতায় ছিল বা আছে, তারা তাদের কার্যকালে এমন কি করেছেন যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ 50 বছর 100 বছর পরেও মনে রাখতে বাধ্য, তারা ভুলতে পারবে না। তাদের জীবনে এত বেশি ইতিবাচক প্রভাব বিস্তার করেছে এরকম একটা আপনারা বলবেন, যেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এবং সেই বক্তব্যগুলো দেখার পরে, আপনাদের যে দেয়া তথ্যগুলো দেখার পরে, তারপরে আরেকটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। কারণ ত্রিপুরা রাজ্যের যদি আগামী দিনের রাজনীতিকে আপনারা ভালো করে বুঝতে চান, যদি মনে করেন যে আগামী দিনে ত্রিপুরা রাজ্য কোন দিকে যেতে পারে এবং আপনাদের মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি হতে পারে, তাহলে আপনাদের কিন্তু এগুলো জানতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যে অন্ততপক্ষে আমি বলবো, রাজ আমল শেষ হয়ে 1949 সালে ত্রিপুরা রাজ্য ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পরে ত্রিপুরা রাজ্যে কোন রাজত্বকালে কি কি হয়েছে এবং কোন রাজত্বকাল কতটুকু মানুষের কাজে লেগেছে, কতটুকু মানুষের কাজে লাগেনি বা অকাজে বা কুকাজে লেগেছে, সেগুলো আপনাদের জানতে হবে এবং সেগুলি বিশ্লেষণ করতে হবে। সেইগুলি বিশ্লেষণ করে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কোন দল আপনার স্বার্থে কাজ করেছে, কোন দল আপনার বিপরীতে কাজ করেছে, অর্থাৎ আপনার বিরুদ্ধে কাজ করেছে, কোন দলের কারণে আপনারা এই রাজ্য এগিয়েছে, কোন দলের কারণে এই রাজ্য পিছিয়েছে, সেগুলি যদি আপনি ভালো করে বিশ্লেষণ করতে পারেন, তাহলে একমাত্র আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কোন রাজনৈতিক দল অন্ততপক্ষে 2028 বিধানসভা নির্বাচনে শাসন ক্ষমতায় আসা উচিত, জেতা উচিত, সেই ব্যাপারে আপনি পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে পারবেন। তো তার কারণে আমি বলবো 2028 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই আপনাকে আজকে এই জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই 54 বছরে কোন রাজনৈতিক দলের কি অবদান ত্রিপুরা রাজ্যের উন্নতিতে, বলবেন, জানাবেন। আর এগুলোর পরিপ্রেক্ষিতে আগামী দিনে কথাবার্তা হবে। তো আজকের এই ভিডিওটা স্পেশাল, এই ভিডিওটা পূর্ণ রাজ্য দিবসে মানে করা হলো, এবং ডেফিনেটলি এই ভিডিওর মধ্য দিয়ে ইন্দিরা গান্ধীকে আমরা ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানো উচিত, কারণ তার অবদানের কারণেই আমরা সারা ভারতবর্ষে বলতে পারি যে আমরা যে রাজ্যে বসবাস করি, যে রাজ্যে জন্মগ্রহণ করেছি, সেই রাজ্যটা ভারতের অন্যান্য রাজ্যের মতন, যেমনভাবে বলেন গুজরাটের মতন, মহারাষ্ট্রের মতন, রাজস্থানের মতন, উত্তরপ্রদেশের মতো, মধ্যপ্রদেশের মতো, পশ্চিমবঙ্গের মতো, আসামের মতো একটা পূর্ণ রাজ্য, এটারও পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে। যতটুকু ক্ষমতা ভারতের সংবিধান তামিলনাড়ুকে দিয়েছে বা উত্তরপ্রদেশকে দিয়েছে বা কর্ণাটককে দিয়েছে, ততটুকু ক্ষমতা আমাদের ত্রিপুরাকেও দিয়েছে। সুতরাং এই সিদ্ধান্ত বিরাট বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে ত্রিপুরা রাজ্যের বিরাট উপকার হয়েছে। সেই উপকারটা যিনি করেছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে, সেই ইন্দিরা গান্ধীকে আজকের দিনে এই ভিডিওর মাধ্যমে আমরা ডেফিনেটলি শ্রদ্ধাঞ্জলি জানাই। এটা ওনার অবদান, আর এটা মনে করা, মনে রাখা এবং কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানো, এটা আমাদের উত্তরসূরি হিসেবে কর্তব্যের মধ্যে পড়ে। মানুষ যাতে আমাদেরকে কোনোদিন অকৃতজ্ঞ বলতে না পারে, তার জন্য আজকে এই স্বীকৃতি প্রদান করা। ভিডিওটা ভালো লাগলে, সঠিক মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন। ত্রিপুরা পলিটিক্যাল শো এই প্রোগ্রামে, এই চ্যানেলে আরও অনেক বিষয়ে কথা হবে আগামী দিনে। যতনন্দ খুলুমখা, সবাইকে নমস্কার।